গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গ থেকে আমরা শুধুমাত্র শিল্পের বিদায়ের খবর শুনতে অভ্যস্ত ছিলাম। আজ সেই রাজ্যের মাটিতে লেখা হতে চলেছে এক নতুন অর্থনৈতিক ইতিহাস। 5,000 কোটি টাকার এক বিশাল ইনভেস্টমেন্ট, আর তার পেছনে সরাসরি যুক্ত রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং সাউথ কোরিয়া। আর এই গোটা মাস্টার প্ল্যানের ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি হয়েছে ভারত সরকারের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী অ্যাক্ট ইস্ট পলিসির হাত ধরে। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনেই স্পষ্ট লেখা রয়েছে যে এডিবি এবং সাউথ কোরিয়া পশ্চিমবঙ্গের মেগা ইন্ডাস্ট্রিয়াল পুশের জন্য ব্যাকআপ দিচ্ছে। এর অর্থ হলো ভারতের পূর্ব সীমান্ত এখন গ্লোবাল ইনভেস্টরদের কাছে এক নতুন আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আমরা সাধারণত দেখে এসেছি যে বিদেশি বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যাকে আমরা এফডিআই বলি, সেটা মূলত গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু জিওপলিটিক্স এবং গ্লোবাল ইকোনমিক ডাইনামিক্স এখন খুব দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক সাপ্লাই চেইন এখন শুধুমাত্র পশ্চিম বা দক্ষিণ ভারতের উপর নির্ভর করে থাকতে চাইছে না। ভারত সরকারের সুদূরপ্রসারী কূটনীতির ফলে এবার ভারতের পূর্ব দিক, বিশেষ করে পশ্চিমবঙ্গ, এক বিশাল ইকোনমিক টার্ন অ্যারাউন্ড বা অর্থনৈতিক নবজাগরণের সাক্ষী হতে চলেছে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব কেন হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা হচ্ছে, এই প্রজেক্টের জিওপলিটিক্যাল গুরুত্ব কী, আর ভারতের জাতীয় অর্থনীতিতে এটি ঠিক কতটা প্রভাব ফেলতে চলেছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই আলোচনা আপনার রাজ্য এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরবে। বন্ধুরা, যে কোনো আন্তর্জাতিক বিনিয়োগের পেছনে একটি গভীর জিওপলিটিক্যাল সমীকরণ কাজ করে। আপনারা অনেকেই জানেন যে চীন থেকে বর্তমানে বিশ্বের বড় বড় ম্যানুফ্যাকচারিং হাবগুলি বেরিয়ে আসতে চাইছে। এই স্ট্র্যাটেজিকে বলা হয় চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। এই মুহূর্তে ভারত হলো এই সমস্ত গ্লোবাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির কাছে ফার্স্ট চয়েস। আর ভারত সরকার খুব ভালো করেই জানে যে ভারতকে যদি একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হয়ে উঠতে হয়, তাহলে শুধুমাত্র পশ্চিম উপকূলের উপর নির্ভর করলে চলবে না, পূর্ব উপকূলেও সমানভাবে শক্তিশালী করতে হবে। আপনারা এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে পশ্চিমবঙ্গের করিডর ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এই আর্টিকেলটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা স্পষ্ট দেখে নিতে পারবেন যে এই প্রজেক্টের ফান্ডের পরিমাণ হলো $425 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3,500 থেকে 4,000 কোটি টাকার সমান। এই সম্পূর্ণ প্রজেক্টের মোট ভ্যালুয়েশন হলো প্রায় 5,000 কোটি টাকা। এর ব্রেকডাউনটা অত্যন্ত ইন্টারেস্টিং। এই বিশাল অর্থের মধ্যে 20% অর্থাৎ প্রায় 1,000 কোটি টাকার যোগান দেবে রাজ্য সরকার। কিন্তু আসল গেম চেঞ্জার হলো বাকি 80% ফান্ডিং। এর মধ্যে $350 মিলিয়ন বা প্রায় 2,800 কোটি টাকা আসছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে, আর বাকি $75 মিলিয়ন বা প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ আসছে সাউথ কোরিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সাউথ কোরিয়া কেন হঠাৎ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এলো? এর উত্তর লুকিয়ে আছে ভারত এবং সাউথ কোরিয়ার ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে। সাউথ কোরিয়ার একটি নিজস্ব জিওপলিটিক্যাল পলিসি রয়েছে, যার নাম নিউ সাদার্ন পলিসি। এর অন্যদিকে ভারতে রয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি। ভারত সরকার সাউথ কোরিয়াকে এশিয়ান দেশগুলোর সাথে বাণিজ্যের জন্য ভারতের পূর্ব উপকূল ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে। আর এই বিদেশি ফান্ডিংগুলো সরাসরি কোনো রাজ্যে আসতে পারে না। এর জন্য ভারত সরকারের সভারেন গ্যারেন্টি বা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হয়। অর্থাৎ দেশের কেন্দ্রীয় নেতৃত্ব এবং অর্থমন্ত্রক এই প্রজেক্টের পেছনে একটি মজবুত প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে এই বিদেশি লোনকে সবুজ সংকেত দিয়েছে, যাতে পূর্ব ভারতের উন্নয়ন ত্বরান্বিত হয়। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের এই ফান্ডিংকে খুব সুন্দরভাবে ভাগ করেছে। তারা $100 মিলিয়ন খরচ করবে ইনস্টিটিউশনাল এবং গভর্নমেন্টস রিফর্মের জন্য। এর মানে হলো রাজ্যে যাতে ইজ অফ ডুইং বিজনেস এবং ব্যবসার পরিবেশ উন্নত হয়, তার জন্য এই টাকা খরচ হবে। সবচেয়ে বড় অংশ অর্থাৎ $250 মিলিয়ন সরাসরি ইনফ্রাস্ট্রাকচার তৈরি, যেমন হাইওয়ে, লজিস্টিক্স পার্ক, ট্রান্সপোর্ট এবং এনার্জি গ্রিড উন্নত করার জন্য বরাদ্দ করা হয়েছে।
বাকি টাকা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে। সব থেকে বড় কথা, এই ফান্ডিংয়ের কাজ আগামী 2027 সালের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের হাতে মাত্র 12 মাস সময় আছে এই মেগা পরিবর্তনের সাক্ষী হওয়ার জন্য। এখন মূল বিষয়ে আসা যাক। এই 5,000 কোটি টাকা আসলে কোথায় এবং কিভাবে খরচ হবে? যে কোনো দেশের ইকোনমিক গ্রোথ নির্ভর করে সেখানকার কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থার উপর। এই ফান্ডের সাহায্যে পশ্চিমবঙ্গে মূলত দুটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হতে চলেছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোরটি হলো রঘুনাথপুর ডানকুনি তাজপুর করিডোর। আপনারা যারা পশ্চিমবঙ্গের মানচিত্র সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে পুরুলিয়ার রঘুনাথপুর থেকে আসানসোল দুর্গাপুর হয়ে ডানকুনির এই বেল্টটি একসময় ভারতের অন্যতম সেরা ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল। এই নতুন করিডোরটি রঘুনাথপুর থেকে শুরু হয়ে সোজা ডানকুনির দিকে এগিয়ে আসবে, কিন্তু মাস্টার স্ট্রোকটি লুকিয়ে আছে এর পরের ধাপে। ডানকুনি থেকে এই করিডোরটি সরাসরি যুক্ত করা হবে তাজপুর ডিপ সি পোর্টের সাথে। এই তাজপুর পোর্টের জিওপলিটিক্যাল সিগনিফিক্যান্স বা ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কলকাতা বা হলদিয়া পোর্টের নাব্যতা বা জলের গভীরতার সমস্যা রয়েছে, যার জন্য বড় মাদার ভেসেল বা বিশালাকার কার্গো জাহাজ এখানে ঢুকতে পারে না। কিন্তু তাজপুর হবে একটি ডিপ সি পোর্ট, যা সরাসরি ভারত মহাসাগর এবং বে অফ বেঙ্গলের কানেক্টিভিটি পাবে। যখন এই 398 কিলোমিটার লম্বা মেগা করিডোরটি তৈরি হয়ে যাবে, তখন দুর্গাপুর বা আসানসোলে তৈরি হওয়ার যে কোনো প্রোডাক্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাজপুর পোর্টে পৌঁছে যাবে এবং সেখান থেকে সোজা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ভিয়েতনামের মতো দেশগুলোতে এক্সপোর্ট হয়ে যাবে। এটি বাংলাকে একটি এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং করিডোর হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। দ্বিতীয় করিডোরটি হলো ঝাড়গ্রাম খড়গপুর ডানকুনি করিডোর। আপনারা আর্টিকেলের হেডলাইনটি দেখেই বুঝতে পেরেছেন যে এই করিডোরের মূল ফোকাস হবে অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং এবং ইলেকট্রনিক্স হাব তৈরি করা। এই রুটটি শুরু হবে ঝাড়গ্রাম থেকে, তারপর খড়গপুর হয়ে ডানকুনি পর্যন্ত পৌঁছাবে। খড়গপুরে আগে থেকেই আইআইটি এবং অনেক প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি রয়েছে। ভারত সরকারের লক্ষ্য হলো এই অঞ্চলটিকে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স সাপ্লাই চেনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলা। এছাড়া এই প্ল্যান্টে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি করিডোরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা জানেন শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন স্নেক বলি, সেটি ভারতের স্ট্র্যাটেজিক এবং ন্যাশনাল সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে কতটা গুরুত্বপূর্ণ। সেখানে পরিকাঠামোর উন্নয়ন হলে ভারতের সামরিক লজিস্টিক্স এবং উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এই গোটা রুট বা সাইট সিলেকশন কিন্তু হাওয়ায় করা হয়নি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নিজে একটি সার্ভে করে এই 6টি স্পেশাল জোন আইডেন্টিফাই করেছে: রঘুনাথপুর, শিলিগুড়ি, আসানসোল দুর্গাপুর, ডানকুনি, হাওড়া, উলুবেড়িয়া এবং খড়গপুর। এই জায়গাগুলিতে আগে থেকেই কানেক্টিভিটি রয়েছে, শুধু প্রয়োজন ছিল এক বিশাল ক্যাপিটাল ইনফিউশন, যা এবার বাস্তবে রূপ নিতে চলেছে। বন্ধুরা, যখনই পশ্চিমবঙ্গে কোনো শিল্পের কথা ওঠে তখনই সবার প্রথমে যে ভয়টা আমাদের মনে আসে তা হলো জমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুইজিশন। অতীতের ইতিহাস আমাদের শিখিয়েছে যে শুধুমাত্র জমি নিয়ে রাজনৈতিক সমস্যা এবং রেড টেপিজমের কারণে কিভাবে বড় বড় প্রজেক্ট এই রাজ্য থেকে ফিরে গেছে। কিন্তু বর্তমান যুগে ভারত সরকার এবং বিদেশি লেন্ডাররা এই বিষয়ে অত্যন্ত সতর্ক। এই মেগা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আগে থেকে ল্যান্ড ব্যাংক প্রস্তুত করে রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সরকার ইতিমধ্যেই 64টি আলাদা আলাদা ল্যান্ড পার্সেল আইডেন্টিফাই করে ফেলেছে, যার মোট আয়তন প্রায় 2962 একর। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো রঘুনাথপুর, আসানসোল এবং ডানকুনির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে জমি অধিগ্রহণের আইনি প্রক্রিয়া প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কড়া নিয়ম রয়েছে যে ল্যান্ড ক্লিয়ারেন্স বা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তারা কোনো ফান্ড রিলিজ করবে না। তাই সমস্ত পেপার ওয়ার্ক একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে করা হচ্ছে। আমরা যদি গত 15 বা 20 বছরের ডেটা বিশ্লেষণ করি তাহলে দেখব যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 6688টির বেশি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে গেছে। এর ফলে রাজ্যের ফিস্ক্যাল ডেফিসিট বেড়ে গিয়েছিল 4.02% এবং ডেট টু ডিজিপি রেশিও গিয়ে ঠেকেছিল প্রায় 38.9%-এ। নীতি আয়োগের র্যাঙ্কিংয়েও রাজ্য অনেক পিছিয়ে পড়েছিল। সাধারণ মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছিলেন। আপনারা যদি বিভিন্ন রাজ্যের এফডিআই ডেটা চার্ট দেখেন তাহলে দেখবেন যে গত 6 বছরে পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ বা এফডিআই ইনফ্লো ছিল মাত্র 15,000 কোটি টাকার কাছাকাছি।
এই পরিমাণ ইনভেস্টমেন্ট গুজরাট বা মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি মাত্র 1 বা 2 মাসেই অর্জন করে নেয়। এই বিশাল ফারাক আমাদের রাজ্যের ইকোনমিক ইকোসিস্টেমকে কতটা দুর্বল করে দিয়েছিল তা এই চার্ট থেকে স্পষ্ট। কিন্তু আজ যে 5,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে তা এই পুরো ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলার ক্ষমতা রাখে। যখন এই প্রজেক্টগুলি বাস্তবায়িত হবে তখন হাজার হাজার এমএসএমই বা ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্ম হবে। কনস্ট্রাকশন সেক্টরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। লজিস্টিক্স, ওয়্যারহাউজিং এবং সাপ্লাই চেনের ক্ষেত্রে যে অপরিসীম সম্ভাবনা তৈরি হবে তা এখানকার যুব সমাজকে নিজের রাজ্যেই এক উজ্জ্বল কেরিয়ার গড়ার সুযোগ করে দেবে। বন্ধুরা, পরিশেষে আমি আপনাদের সামনে একটি বৃহত্তর জিওপলিটিক্যাল চিত্র তুলে ধরতে চাই। ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই আমরা 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি। কিন্তু ভারতের এই উত্থান ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হবে না যতক্ষণ না ভারতের পূর্ব দিকে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হতে পারছে। আমাদের দেশ আজ আত্মনির্ভর ভারত গড়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। ডিফেন্স ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, স্পেস এয়ারস্পেস থেকে শুরু করে গ্রিন এনার্জি, প্রতিটি ক্ষেত্রেই ভারত তার গ্লোবাল লিডার হওয়ার স্বপ্ন দেখছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের এই দুটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর শুধুমাত্র একটি রাজ্যের ডেভেলপমেন্ট নয়, বরং এটি ভারতের ন্যাশনাল পাওয়ার এবং জাতীয় শক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চলেছে। ভারত সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির এই যুগান্তকারী পদক্ষেপ প্রমাণ করে যে সঠিক পলিসি মেকিং এবং পলিটিক্যাল উইল থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আগামী কয়েক বছরে যখন রঘুনাথপুর থেকে তাজপুর পর্যন্ত বড় বড় ফ্যাক্টরির চিমনি দিয়ে ধোঁয়া উঠবে, যখন হাজার হাজার পণ্যবাহী ট্রাক এই মেগা করিডোর দিয়ে ছুটে চলবে, তখন আমরা গর্ব করে বলতে পারবো যে বাংলার হারানো গৌরব আবার ফিরে এসেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 5,000 কোটি টাকার মেগা ইনভেস্টমেন্ট কি সত্যিই আমাদের অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারবে? তাজপুর পোর্ট কি আগামী দিনে সিঙ্গাপুর বা কলম্বো পোর্টের মতো শক্তিশালী হয়ে উঠতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং জিওপলিটিক্যাল আলোচনার ক্ষেত্রে সেগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো নিউজ অ্যানালিসিস আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং বাস্তবসম্মত মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর দেশ এবং বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জিওপলিটিক্যাল খবরের গভীর বিশ্লেষণের জন্য আমার চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন নিউজ অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।